এ সার্টিফাইড বাটপার শুভেন্দু দাবি করেছে 5,000 মানুষকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। অবশ্য বাংলার লুথার কিং এর উপদেষ্টা কশা জাহেদ কইছে ইন্ডিয়া ইচ্ছা কইরা পুশিন করতেছে না। দেখেন, ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন, এরকম আমি মনে করি। মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে ছিল গোপাল ভাঁড়, আকবরের দরবারে ছিল বীরবল, তেমনি বাংলার লুথার কিং এর দরবারে আছে কশা জাহেদ। ওরে আর কি বলবো জানি না। আমরা মনে করতাম শিলং সালাউদ্দিন, ইকবাল মাহমুদ টুকু, আমির খসরু, মির্জা ফখরুল, মেজর হাফিজ এরাই বিএনপির মধ্যে ইন্ডিয়ান মাল। এখন দেখি কশা জাহেদ সবার বাপ হয়েছে। অন্যরা তো দেখতেছি দুগ্ধবর্ষী শিশু। তেল হয়েছে কেমন দেখিছেন? আগে তো কুইতা কুইতা কথা কইতো, এখন শরীরের তেল জমিছে, কলকাতা হারবাল খাইছে। বুঝিছাও, আমাদের ট্যাক্সের পয়সায় ইন্ডিয়ার জন্য জাস্টিফিকেশন তৈরি করতেছে। আবার কয় ইউনুসের টাইমে যে সম্পর্ক আছিল সেই সম্পর্ক থেকে বাইরে হয়ে আসতেছে। আমরা বিভিন্ন পর্যায়ে যখন কথাবার্তা বলেছি, আমার নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনুস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সে। আমাদের সাথে নাকি ভালো সম্পর্ক চায় ইন্ডিয়া। হে খোদা, আমাদের উঠায় না, নয়তো দড়ি ফেলাও, বায়া উঠে যায়। এমন নির্লজ্জ নতজানু একটা সরকার বাংলাদেশ চালাইতেছে, যেন হাসিনার ফ্যাসিবাদের পিছে ইন্ডিয়ার কোনো হাত ছিল না। ইন্ডিয়া খুব ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ দিয়া পড়তে বসে। বিএনপিতে একসময় বিদায় নিবি, এ কশা জাহেদ যেন পলাইতে না পারে খেয়াল রেখেন। প্রত্যেকটা চিহ্নিত ইন্ডিয়ান দালালদের ধরে খাঁচার মধ্যে পড়বেন। সিল লাগান এডিটর সাহেব, কশা জাহেদ আগে, ইন্ডিয়ান দালাল, শিলং সালাউদ্দিন, আমির খসরু, মেজর হাফিজ, ইকবাল মাহমুদ টুকু, মির্জা ফখরুল মারিছেন। মাথায় রেখেন, ভুলে যান না, প্রত্যেকটা ইন্ডিয়ান দালালকে এক এক করে সিল মারবো। যাই হোক, আসেন আজকের আলাপ পুশিন। আমরা এই ঘটনার আগা পাঁচতলা বিবেচনা করে দেখব কেন এটা ঘটিচ্ছে আর বাংলাদেশ কি করে না। দেখেন, কাঁটাতারের ওই পারে একদল মানুষ, মেয়ে আছে, পুরুষ আছে, কোলে বাচ্চা আছে, তারা বাংলায় কথা বলে। তাদের পকেটে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তবু তাদের ধৈর্য আয় না। রাতের অন্ধকারে সীমান্তে দাঁড় করে দেওয়া হয়েছে, বলা হয়েছে তোমরা বাংলাদেশি, তোমরা ওই পারে যাও। এখন আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করি, কেউ যদি সত্যি ভারতের নাগরিক হয়, ভারত তারে বাংলাদেশে ঠেলা দেয় কেন? আর কেউ যদি সত্যি বাংলাদেশি হয়, তাহলে কাগজ দিয়া তালিকা দিয়া ভদ্রভাবে ফেরত পাঠায় না কেন? এই রাতের অন্ধকারে গেট খুলে মানুষ ঠেলা দেওয়া, এটার নাম কি? এর কি জিনিস? এটা নাম আছে পুশিং বা পুশব্যাক। আর আজকে আমরা দেখবো এটা নতুন কিছু না, এটা পুরানা খেলা। এটা প্রতিবার একই সময় একই ছকে ফিরে ফিরে আসে। চলেন দলিল ধইরা আগাই, কবে কবে এটা হয়। পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে, বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী বাটপাট শুভেন্দু অধিকারী 7ই জুন কলকাতার কাছে নিউ টাউনে দলের এক অনুষ্ঠানে দাঁড়ায় কইল যে প্রায় 4,800 অবৈধ বাংলাদেশিকে তারা ইতিমধ্যে সীমান্তের ওপারে পাঠিয়ে দিচ্ছে। আরো 836 জন হোল্ডিং সেন্টারে আছে, অপেক্ষা করতেছে। সব মিলায় প্রায় 5,000। এই নীতির নাম ওই বাটপার দিছে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। খুঁজে বের করো, মুছে ফেলো, বাইর করে দাও। মানুষ নিয়ে কথা হইতেছে, খেয়াল করেন, মুছে ফেলার ভাষা, গণহত্যার ভাষা। তো পদ্ধতিটা কি? পুলিশে বলা হয়েছে সন্দেহভাজন কাউরে আদালতে তুলবে না, সোজা বিএসএফ এর হাতে তুলে দিবা। শুভেন্দু নিজেই কইছে এদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হইতেছে। অর্থাৎ কোনো বিচার নাই, কোনো যাচাই নাই, কোনো প্রমাণ নাই। সন্দেহ হইলে কাঁটাতারের ওই পারে। ভারতের নিজের সুপ্রিম কোর্ট 2024 সালের নভেম্বরে এই ধরনের নাগরিক যাচাই ছাড়া বহিষ্কার আর বাড়িঘর ভাঙার বিরুদ্ধে রায় দিছিল। সেই রায় অগ্রাহ্য কইরা এই বাটপার শুভেন্দু অভিযান চালাইতেছে। কেমন জাউরার জাউরা দেখেন, দেন সিল মেরে দেন শুভেন্দুরে, জাউরার জাউরা সিল মেরে দেন। এবার বুঝেছেন কশা জাহেদ আর শুভেন্দু যে মেলায় হারায় যাওয়া দুই ভাইটা একসাথে দেখান এডিটর সাহেব। আবার সিল মারেন দুইটার উপরে, মেলায় হারায় যাওয়া দুই ভাই। আর সীমান্তে কি হইতেছে? কোচবিহার, পঞ্চগড়, ঠাকুরগাঁও, একের পর এক জায়গায়, বিভিন্ন জায়গায় বিজিবি এই পুশিন আটকায় দিতেছে। জুনের শুরু থেকে অন্তত 20টা পুশিনের চেষ্টা হয়েছে, কয়েকশো মানুষকে নিয়ে। কোচবিহারে মেখলিগঞ্জে এক রাতে 40 জন জিরো লাইনে আটকা পড়েছিল, দুই দেশের মাঝখানে। এবার দেখি পুশিন জিনিসটা আসলে কি।
পুশিন বা আর আইনি ফেরত পাঠানো বা ডিপোর্ট দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। আইনি ফেরত পাঠানোতে কি হয়, নাম ধাম পরিচয়রা যাচাই হয়, অন্য দেশে আগে জানানো হয়, নির্দিষ্ট চেকপোস্ট দিয়ে হস্তান্তর হয়, দুই দেশ রাজি হয়, এটা একটা স্বীকৃত আন্তর্জাতিক আইন। আর পুশিনের কিছুই হয় না, রাতের আধারে কাঁটাতারের গেট খুলে মানুষ ঠেলে দেওয়া হয়। আন্তর্জাতিক আইনে এর একটা নাম আছে, কালেকটিভ এক্সপালশন, গণবহিষ্কার। আর এটা বেআইনি। পুশিন আর সীমান্ত হত্যা দুটোই বিচার বহির্ভূত কাজ, দেশীয় এবং আন্তর্জাতিক দুই আইনই ভাঙে। আর জোর কইরা ঠেলে দেওয়া হতভাগ্যদের বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে চালানো হয় প্রমাণ ছাড়াই। কিন্তু বাস্তবে ধরা পড়ে কারা? বিজেপির হিসাব অনুযায়ী 2025 সালের মে থেকে 2026 জানুয়ারি পর্যন্ত অন্তত 2303 জনকে পুশিন করা হয়েছে। এর মধ্যে 126 জন ভারতীয় নাগরিক, 38 জন মিয়ানমারের নাগরিক। বুঝলেন তো, যাদের বাংলাদেশে বলে ঠেলে দেওয়া হইতেছে তাদের ভেতরে ভারতের নিজেদের নাগরিক আছে, এমনকি মায়ানমারের মানুষ আছে। এরা পশ্চিমবঙ্গ আর আসামের বাংলাভাষী মুসলিম। এদের একমাত্র অপরাধ তারা বাংলায় কথা বলে। আর কষা জাহেদ বলে ইচ্ছা কইরা পাঠাইতেছে না ইন্ডিয়া। কিরকম জাউরার জাউরা দেখে। এটা বলে নতুন না, এটা একটা ইতিহাস, এটা একটা প্যাটার্ন। কেমন ইতিহাস? আপনাদের নিয়ে যাব 2003 সালে সাতগাছি, কোচবিহার, মাথাভাঙ্গা থানা। 2003 সালের ফেব্রুয়ারি 213 জন মানুষকে জিরো লাইনে আটকে রাখা হইল। এরা ছিল মূলত সাপুরে সম্প্রদায়ের মানুষ। এর ভিতরে 80 জন বাচ্চা আর 65 থেকে 68 জন নারী। ভারত বলে এরা বাংলাদেশি, পাঠায় দাও। তখনকার বিডিআর বলে এরা বাংলাদেশি না। দুই পক্ষই নিতে অস্বীকার করে। 6 দিন শীতের খোলা আকাশের নিচে ঠিকমতো খাবার নাই, পানি নাই, পেশাব পায়খানার ব্যবস্থা নাই, চিকিৎসা নাই, বাচ্চারা নিউমোনিয়া আক্রান্ত হইল। তারপরে 6 তারিখ ভোরে মানুষগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে গেল। কই গেল কেউ জানে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরা কইছিল স্বেচ্ছাচারী গণবহিষ্কার। 2003-এ কেন্দ্রে কারা ক্ষমতায় ছিল? ভারতের অটল বিহারী বাজপেয়ী সরকার, বিজেপি। অর্থাৎ পুশিনের সাথে বিজেপির সম্পর্ক আজকের না, 23 বছরে পুরানো। তাহলে কংগ্রেস কি ধোয়া তুলসী পাতা? না, কংগ্রেসের আমলে পুশিন ঘটিছে সেই 1964 সাল থেকে। একটা আইন আছে, ফরেনার্স ট্রাইব্যুনাল। ফরেনার্স ট্রাইব্যুনালটা কি? নামটা শুনলে মনে হয় আদালতের মতো একটা ট্রাইব্যুনাল টাইপের ব্যাপার। না, এটা পুরাপুরি আদালত না, এটা একটা আধা বিচারিক সংস্থা। ইংরেজিতে এটা কয় কোয়াসি জুডিশিয়াল বডি। মূলত আসামে চলে। কাজ একটাই, ঠিক করা কে ভারতীয় আর কে বিদেশি। এর জন্ম 1946 সালের পুরানো ফরেনার্স অ্যাক্ট থেকে। আর 1964 সালের সরকারি আদেশে এই ট্রাইব্যুনালটা একটা আইনি রূপ পায়। অর্থাৎ এইটা ব্রিটিশ আমলের আইনের গর্ভে জন্মানো একটা যন্ত্র। এখন আসল মায়ের পাশটা শোনেন, কারণ এইখানে গোটা খেলাটা আছে। সাধারণ আদালতের নিয়ম কি? যে অভিযোগ করে তারাই প্রমাণ করতে হয়, তাই না? চোর বলতে হইলে আগে চুরি প্রমাণ করতে হয়, তাই না? কিন্তু ফরেনার্স ট্রাইব্যুনালের নিয়মটা উল্টা। এখানে রাষ্ট্র আপনারে বিদেশি প্রমাণ করে না, আপনারে নিজেরে ভারতীয় প্রমাণ করতে হয়। আইনের ভাষায় একে বলে বার্ডেন অফ প্রুফ। এটা আসামির ঘাড়ে। অর্থাৎ আপনি দোষী যতক্ষণ না নির্দোষ আপনি নিজে নিজে প্রমাণ করতে পারেন। কিভাবে কাজটা শুরু হয়? কিভাবে? পুলিশ একটা সন্দেহের রেফারেন্স পাঠায়, কিংবা ভোটার তালিকায় নামের পাশে একটা ডি অক্ষর বসায় দেয়। ডি ডি মানে ডাউটফুল, সন্দেহজনক। সন্দেহজনক ভোটার, ব্যাস। কোনো তদন্ত লাগে না, প্রমাণ লাগে না। সন্দেহের ভিত্তিতে একজন মানুষের ট্রাইব্যুনালে টানা হয়। আর তখন তার সারা জীবনের কাগজপত্র জোগাড় করে প্রমাণ করতে হয় সে ভারতীয়। ভাবেন একবার, আপনার বাবার জন্মের কাগজ, দাদার জমির দলিল, গরিব অশিক্ষিত একজন বাঙালি মুসলিম কৃষক বা শ্রমিক এই কাগজ পাবে কই? একটা বানান ভুল থাকলে, একটা তারিখের গরমিল, আর সেটারে মারাত্মক ধরে বিদেশি ঘোষণা করে দিতে পারে গুয়াহাটির আদালত। আর একবার বিদেশি ঘোষণা হইলে আটক, তারপরে কাঁটাতারের ওই পারে পার করে দাও। এই ট্রাইব্যুনালের সদস্যরা আবার স্থায়ী বিচারক না, রাজ্য সরকার চুক্তিতে নিয়োগ দেয়। আর করে কি, এদের উপর একটা চাপ থাকে। কত বেশি মানুষকে বিদেশি ঘোষণা করতে পারলো তার উপরে এদের পারফরমেন্স মাপা হয়। তাহলে বুঝতে পারতেছেন, এটা নিরপেক্ষ বিচার না, এটা একটা ছাকনি, যেটা বানানোই হয়েছে নির্দিষ্ট একদল মানুষকে সাইকা বাইর করে দিতে। জানুয়ারি 2025 পর্যন্ত এই ট্রাইব্যুনাল প্রায় 1,66,000 মানুষরে অনিয়মিত অভিবাসী ঘোষণা করছে, অভারতীয় ঘোষণা করছে। 1,66,000, এটা গোটা শহরের মানুষের সমান। কাগজ কলমে রাষ্ট্রহীন করে দিছে। ইন্ডিয়া যেটা করতেছে এটা ভয়ঙ্কর কাজ। গরিব মানুষ এত পেপার সার্টিফিকেট এসব কি বুঝে? বাংলাদেশে যদি বাংলাদেশের গরিব হিন্দুদের
যাদের ভিটামাটি নাই, তাদের কাছে পেপার সার্টিফিকেট চায়, তাদেরকে হ্যারাস করা শুরু করে। আর ভারত থেকে অবৈধভাবে যারা আসতেছে এই ওসিলায় এদেশে গরিব হিন্দুদের ধরে ধরে বর্ডারে নিয়ে যায় যদি ঠেলে দেওয়ার চেষ্টা করে, ব্যাপারটা কি কেমন অমানবিক হবে দেখেন। কোনো সুশীল কষা জাহেদ বিএনপির মুখে এই সমস্ত শুনবেন না, কোনো আন্তর্জাতিক মিডিয়াতে এই সমস্ত কিছু পাবেন না। কোনো মুসলিম দেশ এই কাজ করলে দেখতেন সবাইকে আউকাউ লাগাই দিত। কিন্তু একটা মজার জিনিস কি জানেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে পুশিন হয় না। কেমনে? ইন্ডিয়া 1980-র দশক থেকে হাজার হাজার মানুষকে পুশব্যাক করে আসতেছে। ক্ষমতায় কে? এরশাদ আর জিয়া। 2003-এর বড় হয় পুশিন। ঢাকায় তখন কে ক্ষমতায়? খালেদা জিয়ার সরকার। আর এখন 2026 আওয়ামী লীগের আমলে একটাও পুশব্যাক হয় না। এর সাথে মিলান শান্তি বাহিনী কখন হয়? যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না। এটা কি নিছক কাকতালীয় ব্যাপার? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দিল্লি পুশিন এড়ায় চলে, কারণ এতে বন্ধু সরকার বিব্রত হয়। আর আওয়ামী লীগ না থাকলে দিল্লির খরচ কমে যায়, তখন ঢাকা শত্রু হইয়া যায়, চাপে রাখা যায়, আবার ভিতরে হিন্দুত্ববাদী বহুত চাঙ্গা করা যায়। এক ঢিলে দুই পাখি। হিউম্যান রাইটস ওয়াচ নিজেই বলছে পশ্চিমবঙ্গ আর আসামের নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দার জন্য এই অভিযান জোরদার করা হয়েছে। এইবার আসেন দেখি ইন্ডিয়ার যে যুক্তি, এটার জাউরামু, আর লুথার কিং এর সরকারের বাগাড়ম্বরটা দেখি। পশ্চিমবঙ্গে বিজেপি জিতলো, তার পরের দিন 5ই মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল কইল যে পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর পুশিন ঘটলে বাংলাদেশ ব্যবস্থা নেবে। কড়া কথা। হ্যাঁ, হুমায়ুন কবির পররাষ্ট্র উপদেষ্টা ও কইল যে সীমান্তে মানুষ মারা হইলে বা ঠেলে দেওয়া হইলে আমরা বৈশা বৈশা দেখবো না। ওরে বাবা রে! হ্যাঁ, তালেবর হ্যাডোমের। হ্যাঁ, আর কষা জাহেদ কয় সম্পর্ক মেরামত করবে, প্রতিরোধের কূটনীতিও করবে, আবার সম্পর্কের মেরামতের কূটনীতি করবে। দুইটা একসাথে চলে না। সরকার পুশিন নিয়ে তো বসে আছে, তো পুশিন তো করতেছে নানা জায়গা থেকে। বসে আছিস কেন হারামজাদা? মাদার আছিস কেন? ইন্ডিয়ান হাই কমিশনারকে দায়িকায় জিজ্ঞেস করা দরকার ছিল এসব কি হইতেছে। জাতিসংঘে দৌড়াদৌড়ি করতেছে না কেন? হ্যাঁ, দোভালরে তো রজার খলিল দাওয়াত দেয়, ইন্ডিয়া গিয়ে নায়র খেয়ে আসলো সবাই মিলে, আবার কয় বৈশা থাকবো না। জাউরামির সীমা পরিসীমা নাই, ফাউলের ফাউল। বাংলাদেশে 8,500 অবৈধ ইন্ডিয়ান আছে, পাশায় লাথি দিয়ে বাইর করে দেওয়া হচ্ছে না কেন? কেন এদের জন্য ডিটেনশন সেন্টার বানানো হইতেছে না? ধর বাংলাদেশি ধর বইলা যে শুভেন্দু ধাওয়া দিছিল, দেখেন আবার এই রিতেশ সাহেব। সব বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান, মুসলমান হিন্দু। দেখেছেন, আমরা বলি এখন পাবলিকরা ধর অবৈধ ইন্ডিয়ান ধর কইয়া ধাওয়া দিতে কমো। ওই আবার জাতিসংঘে নাকি রজার খলিল কিবা হইছে, বাংলাদেশের সফট পাওয়ার নাকি আকাশে উঠিছে। হ্যাঁ, তো জাতিসংঘে যায় কিছু করে না কেন? জাতিসংঘের একটা নীতি আছে, এটা ফ্রেঞ্চ শব্দ, নন রিফুলম নাম। যাচাই ছাড়া বিচার ছাড়া কাউরে জোর করে সীমান্তের ওপারে ঠেলা যায় না। এটার মানে হইতেছে এই আইন, এটা আন্তর্জাতিক প্রথাগত আইন। জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশ চাইলে এই ইস্যু তুলতে পারতো, তোলে নাই কেন? কিছুই করে না কেন? আর কয় বৈশা থাকবো না। হ্যাডোমের জাউরা। এখন আসেন যুক্তির কথায় আসি। ইন্ডিয়া বলে লক্ষ লক্ষ বাংলাদেশি কাজের খোঁজে ভারতে ঢুকতেছে। আচ্ছা, ঢুকবে কেন? মানুষ তো গরিব জায়গা থেকে ধনী জায়গায় যায়। বাংলাদেশ কি ভারতের এই সীমান্তবর্তী রাজ্যগুলোর চাইতে গরিব? আসেন সংখ্যায় দেখি। বাংলাদেশের মাথাপিছু জিডিপি এখন $2,500 থেকে $2,600। এই সংখ্যাটা মাথায় রাখেন। এবার সীমান্তের ওপারে তাকান, পশ্চিমবঙ্গ, পূর্ব ভারতের সবচেয়ে উন্নত রাজ্য, যেটা গর্ব কইরা দেখায়, তাদের মাথাপিছু জিডিপি কত? প্রায় $2,100, মানে বাংলাদেশের চেয়ে নিচে। আর বিহার ভারতের সবচেয়ে গরিব রাজ্য, মাত্র $1,100 ঘরে, বাংলাদেশের প্রায় অর্ধেক। এই বিহার থেকে কিন্তু সবচেয়ে বেশি শ্রমিক যায় সারা ভারতে ছড়ায় পড়ে। বাংলাদেশের সীমান্তে ভারতের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো তো সবচেয়ে গরিব। কোন দুঃখে বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গ বা আসামে যাবে বা বিহারে যাবে? যাদের ধরা হয়েছে তারা কই কাজ করতো? হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে এরা পশ্চিমবঙ্গ থেকে কাজের খোঁজে গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা, দিল্লিতে যাওয়া বাঙালি মুসলিম। তো গুজরাট, মহারাষ্ট্র এগুলো তো ধনী এলাকা, শিল্পোন্নত রাজ্য, অর্থাৎ শ্রমিকেরা ধনী রাজ্যে যাইতেছে গরিব রাজ্য থেকে, আর সেখানে ধরা পড়তেছে। এই শ্রমিক নেয় তারা, তাদের যখন কনস্ট্রাকশনের কাজ থাকে, যখন সস্তা শ্রমিকের দরকার পড়ে, তখন তারা শ্রমিক নেয়। তারপরে কাজ শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়, তখন বলে এরা বাংলাদেশি। দরকারের সময় সস্তা শ্রমিক, ভোটের সময় শত্রু। বাংলাদেশের ইকোনমি তো ইন্ডিয়ার চাইতে খারাপ না।
আমাদের লোকেরা মধ্যপ্রাচ্যে যাবে, মালয়েশিয়া যাবে, সিঙ্গাপুর যাবে, ইউরোপ যাবে, আমেরিকায় যাবে, কোন দুঃখে ইন্ডিয়া যাবে। তো ভারত বাংলাদেশে অনুপ্রবেশকারী পাবে কই? পায় না তো। তাই নিজেদের নাগরিককেই ধরতে হয় বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে, ধইরা পাঠায় দেয়। যারা আছে ওইখানে সবগুলো ইন্ডিয়ান, তারা নিজেরাই বলে। কে আসলে কার কাছে যায়? তিনটা জিনিসের উপরে নির্ভর করে শ্রমিকেরা কোথায় যাবে: মজুরি, মর্যাদা আর চাকরি। প্রথমে মজুরি আর মর্যাদা। বাংলাদেশে একজন রিক্সা চালক দিনে ভালো রোজগার করে, নগদ প্রত্যেক দিন হাতে, কোনো বস নাই, কোনো বিশেষ দক্ষতা লাগে না। একটা গবেষণা বলতেছে ঢাকা একজন রিক্সা চালকের আয় গার্মেন্টসের ন্যূনতম মজুরির প্রায় 5 গুণ হইতে পারে, এমনকি একজন পুলিশ কনস্টেবলের চাইতেও বেশি। তো এটা তো স্যার টাকা না, এটা একটা স্বাধীনতা। একজন তরুণ চালক গবেষকরা বলছিল মাসে 15,000 টাকা, এটা তো সরকারি চাকরির বেতনের মতো। এই স্বাধীন রোজগারের সুযোগ ভারতের গরিব রাজ্যে একজন অদক্ষ শ্রমিকের আছে? নাই। এবার নারীর কথা বলি, এটা আসল জায়গা। বাংলাদেশে গার্মেন্টস খাত প্রায় 40 থেকে 45 লক্ষ শ্রমিককে কাজ দেয়, যাতে বিরাট অংশ নারী। অনেকে বলে 85% নারী। এটা ফর্মাল চাকরি, নির্দিষ্ট মজুরি আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, নিয়োগপত্র আছে, কারখানায় পরিচয় আছে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট আছে, নিজের রোজগার, মজুরি কম, শোষণ আছে, ট্র্যাজেডি আছে রানা প্লাজার মতো, সেগুলো সবই সত্য, কিন্তু কাঠামোটা ফর্মাল। আর নারীর হাতে নিজের আয়। এখন পশ্চিমবঙ্গের কথা চিন্তা করেন, সেখানে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ মাত্র 33% করে। জাতীয় গড়ের নিচে আর নিয়মিত বেতনের ফর্মাল চাকরিতে নারীর হিস্সা কমতেছে। কয়েক বছরে 18% থেকে 9% নেমে গেছে। আর এর বদলে বাড়তেছে নিম্ন মজুরির অনানুষ্ঠানিক কাজ, নন ফর্মাল কাজ। আর পশ্চিমবঙ্গ নিজেই কাজের খোঁজে রাজ্য ছাড়া মানুষের সংখ্যায় ভারতের শীর্ষের দিকে। তো একজন বাংলাদেশি নারী যে গার্মেন্টসের তুলনামূলক সম্মানের স্বাধীন ফর্মাল চাকরি করতেছে, সে কেন সীমান্ত পাড়ি দেয়া এমন একটা রাজ্যে যাবে যেখানে ফর্মাল চাকরি নেই, যেখানে তাকে বাসায় জিগিরি করতে হবে? শ্রম তো সম্মান আর মজুরির দিকে যায়, উল্টা দিকে তো যায় না। বাংলাদেশে একটা একক খাত, এই গার্মেন্টস খাত, যত মানুষের ফর্মাল চাকরি দেয়, পশ্চিমবঙ্গে সেই মাপের রপ্তানি শিল্পই নাই। উল্টা পশ্চিমবঙ্গ থেকে মানুষ বাইরে হয়ে যাইতেছে। তাইলে শ্রম কোন দিকে বইবে? মানুষের মর্যাদার চাকরি চাইলে জিগিরি করতে যাবে সীমান্ত পাড়ি দিয়া। বাংলাদেশে 8,500 অবৈধ ইন্ডিয়ান কি করে রে? মাদারবোর্ড কষা জায়েদ আছে? কোনো উত্তর আছে? আর এই যে শুভেন্দু যে ধর বাংলাদেশি ধর বলে, কারে সে দাওয়া করতেছে? এই পুশিন কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা ভারতের ভেতরের ভোটের রাজনীতি আর আঞ্চলিক দাদাগিরির একটা পুরানো হাতিয়ার। সেই 1980 থেকে 2026 একই ছকে বারবার ফিরে আসে। আর ঢাকার পছন্দের সরকার না থাকলে এর লাগাম খুইলা যায়। আর সেই মানুষগুলোর অপরাধ কি? একটাই অপরাধ, তারা বাংলায় কথা বলে আর ধর্মে মুসলমান। নোম্যান্স ল্যান্ডে দুই ধারের কাঁটাতারের মাঝখানে আটকা পড়ে আছে সেই মানুষগুলা, যাদের অনেকেই আসলে ভারতের নাগরিক, অসহায় নাগরিক, যার ভিতরে আছে নারী, শিশু, বৃদ্ধ। খাওয়া নেই, দাওয়া নেই, গা ধোয়া নেই, কিচ্ছু নেই। সারাদিন এইভাবে পথে ঘাটে বসে আছি। আর কতদিন থাকতে হবে জানি না। আমার আব্বু আছে, আমার ভাই আছে, আমার মা আছে, আর আমার একটা দিদি আছে। তোমরা কি ওখানে স্কুলে পড়তাম? হ্যাঁ, আমরা ইন্ডিয়া স্কুলে পড়তাম। কোন ক্লাস? 6। মাঝে মাঝে না খুব অসহায় লাগে। এই কি মুসলমানের নিয়তি সারা দুনিয়ায়? গাজার দিকে তাকান, কিছু করতে পারি না। ইরানের দিকে তাকান, কিছু করতে পারি না। রোহিঙ্গাদের দিকে তাকান, 10 বছর ধরে আমাদের ঘাড়ে আছে, কিচ্ছু করতে পারি না, ফিরিয়ে দিতে পারি না। আর এখন আমাদের নিজেদের ভাষার মানুষ, ভারতীয় বাংলাভাষী মুসলমান নোম্যান্স ল্যান্ডে এসে আটকা। আর আমিও কিছু করতে পারি না। একটা সভ্যতা, একটা উম্মা, যাদের এত টাকা পয়সা, যাদের এত বড় বড় শেখ, যাদের এত ইতিহাস, এত গৌরব, আজ তাদের সন্তানেরা, তাদের ভাইয়েরা কাঁটাতারের মাঝখানে দাঁড়ায় আছে। কোনো দেশ তাদের নিতে চায় না। কিন্তু একটা জিনিস আমরা পারি, আমরা মনে রাখতে পারি আর বলতে পারি, আমরা দলিল করে রাখতে পারি, যাতে কেউ একদিন বলতে না পারে আমরা জানতাম না, আমরা দেখি নাই। ওই কোলের বাচ্চাটার মুখ, ওই বুড়া মানুষটার চোখ, অন্তত ওইটুকু মনে রাখি। এইটুকুই আজ আমাদের হাতে। ওই মানুষগুলোর জন্য একটু দোয়া কইরেন, খোদা তাআলা তাদের হেফাজত করুক। তারা যেন সসম্মানে একদিন তাদের নিজেদের ভিটায় ফিরে যাইতে পারে, সেই কামনা করি। ইনকিলাব জিন্দাবাদ।